এই চ্যাপ্টার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে টোটালি সার্চিং রিলেটেড প্রবলেম। আপনারা হয়তো ল্যাবে অলরেডি সার্চিং শুরু করছেন। তো আমরাও আহ, সেই সার্চিং এর বেশ কিছু থিওরিটিক্যাল ডিসকাশন শুনবো আমরা এই চ্যাপ্টার 3-তে। তো আমরা গতদিন যেটা দেখছিলাম বিভিন্ন এজেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম এবং এজেন্টের বিভিন্ন ধরনের প্রকারভেদ, এজেন্ট কি করে না করে বা কোন কোন টাইপের এজেন্ট হইতে পারে এবং প্রত্যেকটা টাইপের এজেন্টের মধ্যে কি কি স্পেশালিটি থাকে বা এটা কোন কাজ করে আসলে, সে বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়েছিল। তো আমরা সেই এজেন্টেরই কিছু কাজ, যেটা হচ্ছে যে কি সার্চিং, সেই সার্চিং সম্পর্কে আজকে ডিটেলস কিছুটা শোনার চেষ্টা করব। তো প্রথম জিনিসটা আসবে যে সার্চিংটা মানে কিভাবে আসতেছে। তো যদি আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের কনসেপ্ট চিন্তা করি, আমাদের একটা রিফ্লেক্স এজেন্ট ছিল, মানে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। সেটা এমন জিনিস ছিল যে এনভায়রনমেন্ট থেকে জাস্ট পারসিপ্ট করবে কোনো একটা সিচুয়েশনকে, পারসেপশন করার মাধ্যমে সাথে সাথে সেটার একটা অ্যাকশন তৈরি করবে। এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট ছিল, মানে রিফ্লেকশন তৈরি করা আর কি। তো এখন ঘটনা হচ্ছে যে এইরকম যদি সিম্পল রিফ্লেক্স এজেন্ট তৈরি করি, জিনিসটা খুবই সিম্পল হবে এজেন্টের আর্কিটেকচার বা প্রোগ্রাম। কিন্তু সমস্যাটা হবে যদি আমাদের কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়, তখন এই এজেন্টটা ঠিকমতো কাজ করতে পারবে না। কমপ্লেক্স সিচুয়েশন বলতে যেটা বোঝানো হচ্ছে যে ধরেন আপনি বা যে এজেন্টটা কাজ করতে চাচ্ছে, সে এজেন্টের কোন একটা এনভায়রনমেন্টে অনেক হিউজ অ্যামাউন্ট অফ স্টেটকে তাকে জমা রাখতে হবে। ঠিক আছে, মানে হিউজ অ্যামাউন্ট অফ স্টেট স্পেস তাকে মনে রাখতে হবে, মেমোরাইজেশন করতে হবে। ওই কেসে এইটা সমস্যা তৈরি করতে পারে। আবার সিম্পল রিফ্লেক্স এজেন্টে যেহেতু কোনো ধরনের লার্নিং বিষয় নাই, সো কোন অ্যাকশন নেওয়া হচ্ছে বা কেন নেওয়া হচ্ছে বা কেন আমি এই জিনিসটা অ্যাকশন নেওয়াটা আমার জন্য ভালো হবে, এই বিষয়টা লার্নিং করার মতো ক্যাপাবিলিটি সিম্পল রিফ্লেক্স এজেন্টের নাই। সো এই ল্যাকিংস থেকেই মূলত যে চিন্তা ভাবনা করা হয়েছিল সেটা হচ্ছে গোল বেসড এজেন্টকে ব্যবহার করা। তো গোল বেসড এজেন্ট সম্পর্কে আমি সংক্ষেপ হয়তো আপনাদের আগেই বলছিলাম, মানে গতদিন যেটা আমরা এজেন্টের প্রকারভেদ যখন দেখছিলাম। তো গোল বেসড এজেন্ট ছিল এরকম যে তার একটা স্পেশাল বা একটা ফিক্সড গোল থাকে, একটা ফিক্সড গোল থাকে। সেই গোলে পৌঁছানোর জন্য যে ধরনের কাজ করা দরকার তাকে সেগুলো করতে হবে। সো গোল বেসড এজেন্টের জন্য তার মানে আমাদের অবশ্যই একটা কাইন্ড অফ গোল বেসড এজেন্ট তৈরি করতে হবে। আচ্ছা সরি, প্রবলেম সলভিং এজেন্ট যেটা, প্রবলেম সলভিং এজেন্টটাকে কাইন্ড অফ গোল বেসড এজেন্টের সাথে কম্পেয়ার করা যেতে পারে। সো প্রবলেম সলভিং এজেন্টকে কাইন্ড অফ গোল বেসড এজেন্টের সাথে কম্পেয়ার করা যেতে পারে, কারণ প্রবলেম সলভিং এজেন্টের একটা গোল থাকে। ঠিক আছে, তো একটা গোল থাকে এবং এই গোলটাকে সলভ করার জন্য তাকে ইনিশিয়াল স্টেট থেকে তার যে ডিজারেবল স্টেট মানে গোল যেটা, সেই জায়গাতে পৌঁছানোর কি বলে চেষ্টা করতে হবে। এবং সেইটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে সে ইনিশিয়াল স্টেট থেকে গোলে পৌঁছাবে। তো তার মানে ডেফিনেটলি আমরা যদি প্রবলেম সলভ করতে চাই ওই প্রবলেম সলভিং এজেন্টের মাধ্যমে, তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের গোল ফর্মুলেশন করা। মানে আমার কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে গোল ফর্মুলেশন করতে হবে। এখন গোলটা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরেন আমরা পার্টিকুলার একটা নোড থেকে যাত্রা শুরু করলাম, যেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। তো এখন আমরা বিভিন্ন নোড ঘুরে 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 কোন একটা পার্টিকুলার নোডে পৌঁছাবো, এটা হচ্ছে আমাদের ফাইনাল বা গোল। সো আমরা কিভাবে পৌঁছাতে পারি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে কাইন্ড অফ সার্চিং। তো এখন কথা হচ্ছে এই গোল বেসড এজেন্টের জন্য বা প্রবলেম সলভিং এজেন্টের জন্য প্রথম কাজ হচ্ছে গোল ফর্মুলেট করা। আমাকে আমার গোল কোনটা, মানে আমি কোথায় যাব।
এরপরে হচ্ছে গোল ফর্মুলেশনের জন্য ফরম্যাট করার পরে আমাকে যেটা করতে হবে যে আমার অ্যাকশন সিকোয়েন্স গুলো ফিক্সড করা, যে আমি কিভাবে অ্যাকশন নিতে পারি। ঠিক আছে, এগুলো সামনে আসবে, সেটা আমরা সামনে দেখি। তো যেটা বলতেছিলাম গোল ফর্মুলেশন। তো গোল ফর্মুলেশন হচ্ছে আম, মানে গোল বলতে আমরা গ্রাফের ক্ষেত্রে বুঝি যে একটা পার্টিকুলার নোডে পৌঁছানো, এটা হচ্ছে গোল। গ্রাফ যদি কোনো সার্চিং স্পেস হয়, কিন্তু নর্মালি গোল বলতে আসলে যেটা বোঝানো হয় যে আমি একটা ডিজায়ার্ড স্টেটে পৌঁছাতে পারতেছি কিনা, যে কোনো কাজের ক্ষেত্রে। যেমন গেমের ক্ষেত্রে যদি বলি, গেমের ক্ষেত্রে গোলটা হচ্ছে আমি ওইটা জিততে পারতেছি কিনা, এটা হচ্ছে গোল। যেমন দাবা খেলা যদি হয়, তাহলে অপোনেন্টকে আমি হারাইতে পারতেছি কিনা, এটা হচ্ছে গোল। মানে অপোনেন্টকে চেকমেট করতে পারছি। ঠিক আছে। সো এক এক প্রবলেমের ক্ষেত্রে গোলটা এক এক রকম। সো ইনিশিয়ালি যে স্টেট হবে সেখান থেকে গোল স্টেটে পৌঁছাতে হবে, এবং পৌঁছাতে গেলে আমাকে বিভিন্ন ধরনের অ্যাকশনস নিতে হবে। সো অ্যাকশনস আর দ্য অপারেটরস। ঠিক আছে, মানে অ্যাকশন হচ্ছে আমার অপারেটরস। কোন কাজগুলো মানে আমাকে ডিসাইড করতে হবে বা অপারেট করতে হবে, সেটাকে আমরা অ্যাকশনস বলতেছি। আর অ্যাকশনের মাধ্যমে কি করতেছে, ট্রানজিশনস বিটুইন ওয়ার্ল্ড স্টেটস, মানে এক স্টেট থেকে অন্য স্টেটে আমরা অ্যাকশনের মাধ্যমে পৌঁছাতে পারি। মানে আমাদের চয়েসের মাধ্যমে বা ডিসিশনের মাধ্যমে আমরা এক স্টেট থেকে অন্য স্টেটে পৌঁছাই। সো অ্যাকশনও অনেক কিছু হইতে পারে। অ্যাকশন হচ্ছে আমরা যেটা আহ, আহ, কি বলে, এক্সপ্লিসিট অ্যাকশন হইতে পারে, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন হইতে পারে। তো এটা বলতে যেটা বোঝানো হচ্ছে, ধরেন এক্সপ্লিসিট অ্যাকশন হচ্ছে কিরকম, যে একদম ফিক্সড ভাবে বলে দেওয়া হয়েছে কি কি কাজ করতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন হচ্ছে যে একটা ধারণা দেওয়া। ঠিক আছে, একদম ফিক্সড কোনো কিছু বলা থাকবে না, কিন্তু একটা ধারণা দিবে, মানে কোনো ডিটেলস থাকবে না অ্যাবস্ট্রাক্ট অ্যাকশনের ভিতরে। এই দুইটা উদাহরণ দেখেন। যেমন টার্ন লেফট, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাকি এক্সপ্লিসিট? স্যার অ্যাবস্ট্রাক্ট। জানো অ্যাবস্ট্রাক্ট। স্যার এটার ভিতরে তো তেমন কোনো ইনফরমেশন দেওয়াই নাই, শুধু বলছে টার্ন লেফট, কিন্তু কোথা থেকে কত দূর এটা তো দেওয়া নাই। রাইট। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কারণ এটাতে কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশন দেওয়া নেই, যে কোনো লেফটে ঘুরলেই হবে। কিন্তু আমি যদি বলে দিই টার্ন লেফট উইথ 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, স্পেসিফিক একটা ইয়ে আছে, হ্যাঁ, এক্সপ্লেনেশন। স্পেসিফিকেশন দিয়ে দিলাম যে এই কাজটা করতে হবে। তো এটা হচ্ছে ডিটেলড বা এক্সপ্লিসিট, এই ধরনের অ্যাকশন হতে পারে। তো এখন আমি কোন স্টেট থেকে কোন স্টেটে যেতে চাই, ঠিক আছে, কোন স্টেট থেকে কোন স্টেটে যেতে চাই, সেখানে ডিসিশনের বিষয় আছে। আমি ধরেন যে আমরা আমরা যদি আমাদের ল্যাবে যে প্রবলেম আমরা করে থাকি পিএফএস টিএফএস, তো সেখানে কিন্তু ডিসিশনের বিষয় আছে, আমি কেন একটা নোট থেকে আরেকটা নোটে যাব। আমরা কিন্তু মানে ল্যাবের প্রবলেম বা সার্চিংটাকে আমাদের থিওরিটার সাথে মিলানোর ট্রাই করবো মাঝে মাঝে। তো আমাদের ডিসিশনের বিষয় আছে যে এই নোট থেকে ওই নোটে আমি কেন যাচ্ছি, কোন চাইল্ড নোডে আমাকে যেতে হবে, বা কিভাবে যাব। সো সেটা ডিসিশনের বিষয় আছে, এবং সেই ডিসিশনটা কিন্তু আপনার ইনভায়রনমেন্ট দেখে নিতে হবে, এবং স্ট্র্যাটেজি কি বলে সেটা বুঝে আপনাকে ডিসিশনটা নিতে হবে। আচ্ছা, তো এখন ধরেন আরেকটা উদাহরণ এখানে বলতেছে যে ধরেন কোন একটা প্লেস আম্বান, সেখান থেকে জারাকে যেতে চাই, তাহলে আমাদের অ্যাকশনস কি হবে, বিভিন্ন স্টেটস কি হবে, সেটা আমাদের ডিসাইড করতে হবে। তো স্টেটস বলতে এখন আসলে যেহেতু এই প্রবলেমটা এক ধরনের গ্রাফ রিলেটেড প্রবলেম, মানে একটা পয়েন্ট থেকে আমি আরেকটা পয়েন্টে যেতে চাচ্ছি, তাহলে স্টেটস ডেফিনেটলি এর মাঝে ইন্টারমিডিয়ারি অনেকগুলা জায়গার নাম হবে। মানে ধরেন আম্মান এখানে আছে, এখান থেকে আমি আহ, জারাকে পৌঁছাতে চাই। তো পৌঁছাতে গেলে ডেফিনেটলি স্টেটস বলতে যেটা বোঝানো হবে, মাঝখানে অনেকগুলা ইন্টারমিডিয়ারি নোড থাকবে, সেটাকে বোঝানো হবে। জি স্যার, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার মাঝে যা থাকবে আর কি। হ্যাঁ। সো আমি আমার যে কোনো একটা অ্যাকশন নিয়ে একটা এই ইনিশিয়াল স্টেট থেকে অমুক স্টেটে যেতে পারি, আবার সেই স্টেট থেকে আরো অন্য একটা অ্যাকশন নিয়ে আর এক স্টেটে যেতে পারি।
এগুলোকে আমরা এইভাবে বলতেছি স্টেট। আর অ্যাকশন হচ্ছে যে আমাদের লেফট, রাইট টার্নিং, স্ট্রেট গোয়িং, অ্যাক্সিলারেশন, ব্রেক, এগুলো হচ্ছে আমাদের অ্যাকশনস। কারণ আমি যেহেতু ড্রাইভিং করে যাচ্ছি, তো আমাদের হয়তো লেফট রাইট ডানে বামে সোজা, তারপর হচ্ছে অ্যাক্সিলারেট করা, গতি বাড়ানো, ব্রেক করা, এরকম অনেক কিছু হইতে পারে। এগুলো হচ্ছে অ্যাকশনস। সো আমরা যদি একটু ফর্মালি মানে সার্চিং ডেফিনেশনটা জানতে চাই, তো সেটা হচ্ছে প্রথমত এই দুইটা পয়েন্ট আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন, দ্য প্রসেস অফ লুকিং ফর দ্য বেস্ট সিকোয়েন্স ইজ কল্ড সার্চ। মানে আমি একটা প্রবলেম সলভ করতে চাচ্ছি, তো সেই প্রবলেমটা সলভ করার জন্য যে প্রসেসটা, দ্য প্রসেস অফ লুকিং ফর দ্য বেস্ট সিকোয়েন্স, প্রবলেম সলভিং এর জন্য আমি যে বেস্ট সিকোয়েন্স খুঁজে বের করতে চাচ্ছি, এটাকেই বলা হচ্ছে সার্চিং। কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে যাচ্ছি, সেই প্রবলেম সলভিং এর জন্য বেস্ট পসিবল যে সিকোয়েন্স আমার দরকার, সেটাকে আমি খুঁজে বের করাটাই হচ্ছে সার্চিং। আর দ্য বেস্ট সিকোয়েন্স ইজ দেন এ লিস্ট অফ অ্যাকশন। ঠিক আছে? তো আমি যে সিকোয়েন্স গুলো খুঁজে বের করলাম, বেস্ট সিকোয়েন্স, সেটাকে আমরা আসলে একটা লিস্ট অফ অ্যাকশনস বলতে পারি। অনেকগুলো অ্যাকশনকে লিস্টিং করলে আমরা পাবো হচ্ছে এই সিকোয়েন্সটা, বেস্ট সিকোয়েন্স। এবং সেই সিকোয়েন্সটাকে কম্পাইল করলে আমরা সেটাকে বলবো হচ্ছে সলিউশন। ঠিক আছে? মানে আমাদের যে অ্যাকশনস নেওয়ার কথা ছিল, আমরা একটা নোড থেকে অমুক ইনিশিয়াল নোড থেকে গোল নোডে যাব, সেখানে যে যে সেট অফ অ্যাকশনস নিতে হবে সেটাকে কম্পাইল করে বা একসাথে করে আমরা সেটাকে বলবো হচ্ছে এটা একটা সলিউশন। সো এই দুইটা ডেফিনেশন ডেফিনেটলি আমাদের ক্লিয়ার থাকতে হবে। আবারও বলতেছি যে সার্চিং হচ্ছে বেস্ট পসিবল সিকোয়েন্স অফ, খুঁজে বের করাটাই হচ্ছে সার্চিং। মানে একটা গোল সলভ করার জন্য বেস্ট পসিবল সিকোয়েন্স খুঁজে বের করা, সেটা হচ্ছে সার্চিং। আর যে সকল বেস্ট পসিবল সিকোয়েন্স আমি খুঁজে বের করলাম, সেটা হচ্ছে লিস্ট অফ অ্যাকশনস। ঠিক আছে? এবং সেই লিস্ট অফ অ্যাকশনসকে বলা হচ্ছে সলিউশন ওই প্রবলেমে। সো এটাকে আমরা কম্বাইনলি লাস্ট যে লাইনটা আছে সেটা সেটা বলতে পারি, দ্য প্রসেস সার্চ অফ লুকিং ফর এ সিকোয়েন্স অফ অ্যাকশন দ্যাট রিচেস দ্য গোল ইজ কল্ড সার্চ। মানে আমাদের ওই যে একটু আগে যে বাংলা কথায় বললাম যে গোলটাতে পৌঁছানোর জন্য যে যে পসিবল বেস্ট পসিবল অ্যাকশন আমি নিতে চাই, সেটা হচ্ছে সার্চিং। তো সার্চিং ডেফিনেটলি আমরা অনেকভাবেই করতে পারি। আমাদের গোলকে ম্যাক্সিমাইজ করার জন্য বা গোলে পৌঁছানোর জন্য, কোনো একটা টার্গেট মিট করার জন্য অনেক কিছুই আমরা চিন্তা ভাবনা করে আগাইতে পারি। তো সেই জিনিসগুলো আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজেশন আসতে হবে। মানে আমরা কোন কোন জিনিসকে আমাদের আহ, কি বলে স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে চিন্তা করতে হবে, সেই জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে। সো নর্মালি সার্চ অ্যালগরিদমে কি থাকে? তো নর্মালি সার্চ অ্যালগরিদমে থাকবে, প্রথম কথা হচ্ছে আমাদের প্রবলেমকে ডিফাইন করতে হবে। হ্যাঁ, মানে প্রথম কাজটা হচ্ছে সার্চ অ্যালগরিদমে প্রথমত প্রবলেমটাকে নিতে হবে এবং সেখান থেকে সলিউশনটা রিটার্ন হবে। জিনিসটা এভাবে চিন্তা করেন যে প্রবলেমটা দিতে হবে এবং সেখান থেকে সলিউশনটা চিন্তা করতে হবে। অ্যালগরিদম যখন আমরা আপনাদের ম্যানুয়ালে দেখবেন যে অনেকগুলো অ্যালগরিদম লেখা আছে, তো অ্যালগরিদমটা লেখার স্টাইলটা কি? প্রথমত প্রবলেম ডিফাইন থাকে। প্রথমত আমাদের হচ্ছে প্রবলেম ডিফাইন থাকে। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের লাস্টে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সলিউশন বের করতে হবে। প্রথমে থাকবে প্রবলেম, তারপর হচ্ছে রিটার্ন সলিউশন। মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে হচ্ছে ডিজাইন অফ অ্যান অ্যাকশন, ফর্মুলেট, সার্চ অ্যান্ড এক্সিকিউট। মাঝখানে থাকবে হচ্ছে এই প্রসেসগুলা। মানে আমাদের বিভিন্ন কি কি কাজ করতে হবে, কি কি স্ট্র্যাটেজি থাকবে। প্রথমত হচ্ছে প্রবলেম ফর্মুলেট করার একটা বিষয় থাকবে, ধরেন ফর্মুলেট।
এই মাঝখানে এরপর হচ্ছে ধরেন সার্চিং এর যে স্ট্র্যাটেজি গুলো আছে, যেমন বিএফএস এর ক্ষেত্রে আমাদের একটা হোয়াইল লুপ থাকে, ঠিক আছে? তো ওই বিষয়টা স্যার আমাদের এখানে থাকবে। ফর্মুলেটটা কি? ফরম্যাট হচ্ছে যে আমরা আমরা যে প্রবলেমটাকে ডিফাইন করলাম সেটাকে বেস্ট পসিবল ওয়েতে সেটাকে আমরা কি বলে রিপ্রেজেন্ট করব। আর ফরম্যাট মানে একটা বাংলা মিনিং হচ্ছে বানান, তৈরি করা। তো আই মিন স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচার টাইপের আর কি। তো ফর্মুলেটের জন্য আমার কি কি লাগবে, যেমন বিএফএস এর কথা যদি চিন্তা করি, বিএফএস চিন্তা করতে গেলে আমাদের প্রথমত গ্রাফ লাগে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারে তৈরি করতে হয়, ভিজিটেড অ্যারে, কালার অ্যারে, অথবা প্যারেন্ট অ্যারে, এইসব হাবিজাবি অনেক কিছু লাগে। তো এইগুলোকে আমরা বলতেছি ফর্মুলেট। নেক্সট হচ্ছে আমাদের সার্চ। সার্চটা হচ্ছে কি, যে সার্চিং এ যেটা করা হবে, আমার যে বিএফএস এর যে হোয়াইল লুপ গুলো ছিল, যেমন বিভিন্ন কিউ কিভাবে কাজ করে, কিভাবে কোন নোডের পর কোন নোড আমি ট্রাভার্স করব, সেই বিষয়গুলো এখানে থাকবে। আর ফাইনালি যে পার্টটা হচ্ছে এক্সিকিউশন। ফাইনাল যে পার্ট থাকবে এক্সিকিউশন, এই এক্সিকিউশন ফেজ এর মধ্যে ওই ডিফাইন করতে হবে যে আমি কিভাবে কোন অ্যাকশনটা নিব। যেমন আমরা বিএফএস যদি চিন্তা করি, আমরা একটা হোয়াইল লুপ নেই, হোয়াইল লুপের মধ্যে আমরা এক্সিকিউট করি কিভাবে, যে কোন কাজটা বা কোন নোডটা আমাকে এক্সপ্যান্ড করতে হবে, কোনটা কোনটা চাইল্ড হবে, ঠিক আছে? এগুলো আমরা হচ্ছে এক্সিকিউট করি। সো ওভারঅল আমাদের এই ডিজাইনটা ফলো করতে হবে। প্রথমত প্রবলেম ডিফাইন থাকতে হবে, তারপর হচ্ছে এখানে ওইটার যে প্র্যাকটিক্যাল ফর্মুলেশন, গ্রাফ ফর্মুলেশন বা স্টেট ফর্মুলেশন, এগুলো থাকতে হবে। এরপর সার্চিং, এই জায়গাতে আমাদের কি বলে সার্চিং যে স্ট্র্যাটেজি সেটা থাকতে হবে। এবং সার্চিং স্ট্র্যাটেজির পরে এখানে এক্সিকিউশনের কিছু বিষয় আছে, যে আমি কিভাবে কোন নোড থেকে কোন নোড ট্রাভার্স করব, সেটা এক্সিকিউশনে থাকবে। এবং ফাইনালি সলিউশন, এবং আমরা টোটাল সার্চিং শেষ হয়ে গেলে আমরা একটা ফাইনাল সলিউশন রেজাল্টটা রিটার্ন করব। ঠিক আছে? আচ্ছা, একটু হোল্ড করেন, আমাকে একটু লোক আসছে। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম যে একটা সার্চিং অ্যালগরিদমতে কিভাবে থাকে বা কোন অংশে কি কি জিনিস থাকা উচিত। তো এখন আমরা যদি সার্চিং এর যে স্ট্র্যাটেজিটা বা বেসিক বা জেনেরিক যে অ্যালগরিদমটা, সেটা যদি খেয়াল করার চেষ্টা করি, জিনিসটা দেখতে এরকম হবে কাইন্ড অফ। তো এখানে ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের কি প্রথমত আমাদের কি বলে প্রবলেম ডিফাইন থাকতে হবে। যেমন এখানে আমাদের ইনপুট থাকতে পারে, বা প্যারামিটার হিসেবে আমাদের ইনপুটের সিকোয়েন্স যেগুলো বা পারসেপশন যেগুলো, সেগুলো থাকবে। এবং রিটার্ন করতে হবে আমাদের অ্যাকশন সেট, ঠিক আছে? মানে আমাদের কি কি অ্যাকশনস নিতে হবে। এবং এইখানে আমাদের কিছু ডেটা থাকতে হবে, ডেটা স্টেট বা সরি এই ডেটা স্ট্রাকচার যেটাকে আমরা বলি। যেমন সিকোয়েন্স সেট সেভ করার জন্য আমাদের একটা সেট থাকতে হবে, স্টেট সেভ করার জন্য একটা স্টেট সেট থাকতে হবে, গোল বা ইনিশিয়াল যে ভ্যালুটা দরকার সেটা ডিফাইন করার জন্য ভ্যারিয়েবলস থাকতে হবে, এবং প্রবলেম ডেফিনেশনটা থাকতে হবে। এরপরে এইখানে হচ্ছে আমাদের কি বলে যে কাজটা হবে, যে স্টেটের ভিতরে আপডেট স্টেটের ভিতরে আমরা স্টেট প্যারামিটার মানে স্টেটের যে সেট ছিল সেই স্টেটটাকে ম্যাচ করতে হবে। এবং আমি পার্সেপ্ট থেকে যে ইনপুট ডেটা পাচ্ছি, আমি যা অবজার্ভ করতেছি সেইটা কোন স্টেটের মধ্যে পড়ে, ঠিক আছে? সেই স্টেটটা এখান থেকে রিটার্ন হবে স্টেটের ভিতরে, স্টেট ভ্যারিয়েবলের ভিতরে। এরপরে ইফ সিকোয়েন্স ইজ এমটি, কোনো যদি আমরা সিকোয়েন্স না থাকে তাহলে আমাদের কি করতে হবে, গোল ফর্মুলেট করতে হবে। গোল ফর্মুলেশনের জন্য আমাদের যে স্টেটটাতে আমরা আছি কারেন্টলি, সেই স্টেটটার মাধ্যমে একটা ফর্মুলেট গোল নামে একটা ফাংশন আছে মনে করেন, ঠিক আছে? তো সেই ফর্মুলেট ফাংশনের গোল ফাংশন যেটা আছে সেটা আমাদের গোলটাকে খুঁজে বের করে দিবে বা ডিফাইন করে দিবে। জিনিসটা অনেকটা এরকম যে আপনি যদি বিএফএস এ বা ডিএফএস এর জন্য যদি আমি চিন্তা করি, আমরা কিন্তু বলে দিই আমি অমুক নোডে পৌঁছাতে চাই। তা আমরা যদি বলেই দিই যে অমুক নোডে পৌঁছাতে চাই, তাহলে কিন্তু ফর্মুলেট গোল করার কোনো দরকার নাই। কিন্তু যদি ফর্মুলেট গোল যদি না থাকে বা এক্সপ্লিসিটলি কোনোভাবে বলা না থাকে, তখন এই ফর্মুলেট গোল নামে একটা ফাংশন সেটা আপনাকে এক্সিকিউট করতে হবে। এরপর হচ্ছে প্রবলেম ফর্মুলেশন।
এখানে হচ্ছে আমাদের স্টেট বলা থাকতে হবে এবং গোল যেটা আছে সেটা দেওয়া থাকতে হবে। সো কোন স্টেট এবং কোন গোল সেখান থেকে আমাদের প্রবলেম ফরম্যাট হবে, যেটা কিনা প্রবলেম ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। এরপরে সেই প্রবলেমটাকে যদি আমি সার্চ যে মেথড আছে, সার্চিং যে মেথডটা আছে সেটার মধ্যে যদি প্রবলেমটাকে সেট আপ করি, এটাও একটা ধরনের মেথড বা ফাংশন, তাহলে আমাদের একটা সিকোয়েন্স অফ অ্যাকশনস রিটার্ন হবে বা সিকোয়েন্স রিটার্ন হবে। সিকোয়েন্স যদি ফেলিওর হয় তাহলে রিটার্ন হবে হচ্ছে নাল অ্যাকশন। ঠিক আছে, মানে আমাদের সিকোয়েন্স যেটা দরকার সেটা যদি কোনো গোল পৌঁছানোর জন্য কোনো সিকোয়েন্স না থেকে থাকে তাহলে সেটা ফেলিওর হিসেবে কাউন্ট হবে। তো সেখানে আমাদের নাল অ্যাকশন রিটার্ন হবে। আর যদি সিকোয়েন্স নাল অ্যাকশন না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এখানে রিটার্নটা যদি হয়ে যায় নাল অ্যাকশন তাহলে নিচে তো আর নামতেছে না। কিন্তু এখানে যদি রিটার্ন না হয় তার মানে সিকোয়েন্স ফেলিওর না, তাহলে যেটা হবে অ্যাকশনস গুলো এখন একটার পর একটা এক্সিকিউট হবে। তো অ্যাকশনটা হবে হচ্ছে সিকোয়েন্স থেকে ফার্স্ট যে অ্যাকশনটা সেটা বের হবে, সেটা অ্যাকশন ভেরিয়েবলের মধ্যে যাবে এবং সেই অ্যাকশনটাকে হচ্ছে রিটার্ন করতে হবে। কিন্তু তার আগে যেটা করতে হবে সিকোয়েন্সটাকে কি বলে রেস্ট অফ দ্য সিকোয়েন্সকে নেক্সট সিকোয়েন্স সেটের মধ্যে থাকতে হবে। মানে প্রথম অ্যাকশনটা বাদ দিয়ে বাকি সিকোয়েন্স সেটটা আবার নতুন করে ডিফাইন করতে হবে আর কি। তো এইভাবে এটা রিপিটেডলি ঘটতে থাকবে। ঠিক আছে, যে অ্যাকশনটা আমি নিব এইটা বারবার রিপিটেডলি ঘটতে থাকবে। আদারওয়াইজ এটা আমার কিন্তু একবার ঘটলে কিন্তু হবে না। এটা রিপিটেডলি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাব, সেইখানে আমাদের মানে গোল কোনটা হবে, নেক্সট গোল কোনটা হবে, আমাকে নেক্সট গোলে যাওয়ার জন্য কি ধরনের প্রবলেম ফর্মুলেট করতে হবে, কোন অ্যাকশনটা নিতে হবে, অ্যাকশনটা কি ফেলিওর হবে নাকি সাকসেস হবে, যদি সাকসেস হয় তাহলে তো আমাকে পরবর্তী সিকোয়েন্সের সেট তৈরি করতে হবে এবং সেটা থেকে অ্যাকশন বের করতে হবে। যদি ফেলিওর হয় তাহলে তো ডেফিনেটলি আমার আর কোনো যাওয়ার অপশন নাই। ঠিক আছে, তো এইভাবে আসলে আমাদের একটা লুপের মধ্যে জিনিসটা চিন্তা করতে হবে একটা লুপের মতো করে। এই লুপটা সার্চিং স্ট্র্যাটেজি যে লুপটা বা প্রবলেম সলভিং এর এজেন্টের যে লুপটা, এটা আলটিমেটলি চলতে থাকবে যতক্ষণ না আমরা আমাদের ডিজায়ার্ড গোলে পৌঁছাই। সো আমাদের প্রবলেম ডিফাইন করার জন্য আমাদের টোটালি 5টা কম্পোনেন্ট লাগে। প্রথমত হচ্ছে আমরা যদি প্রবলেম এবং তার সলিউশন এবং তার হচ্ছে কি বলে স্ট্র্যাটেজি যদি ডিফাইন করতে চাই, আমাদের ইনিশিয়ালি 5টা আইটেমকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, পরেরটা অ্যাকশনস, দেন ট্রানজিশন মডেল অর সাকসেসর ফাংশন, এরপরে গোল টেস্ট এবং পাথ কস্ট। এই জিনিসগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে বা ডিফাইন করতে হবে। এখন কোন জিনিসটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ইনিশিয়াল স্টেট। তো ডেফিনেটলি আমরা খুব সহজে বুঝে গেছি, ইনিশিয়াল স্টেট হচ্ছে যে স্টেট থেকে আমরা যাত্রা শুরু করব। হ্যাঁ, যে স্টেট থেকে আমরা যাত্রা শুরু করবো সেটা আমরা বলবো ইনিশিয়াল স্টেট। এখন ইনিশিয়াল স্টেট কিন্তু কথা হচ্ছে যে সবসময় যে শুরুর যে স্টেটটাই সেটাই যে আমাদের ইনিশিয়াল স্টেট হবে এমনটা নাও হতে পারে। মানে আমরা যদি একটা বিগার প্রবলেম সিনারিও চিন্তা করি, আমাদের একটা বড় প্রবলেম আছে, অনেক বড় একটা প্রবলেম আছে, তো সেইখানে একটা স্টেট হচ্ছে ইনিশিয়াল স্টেট। এখন এই ইনিশিয়াল স্টেট থেকে আমি অন্য একটা স্টেটে চলে গেলাম। এখন প্রবলেমটা যদি আবার এই স্টেটের মধ্যে যদি একটা সাব প্রবলেম তৈরি হয়, তখন কিন্তু এই স্টেটটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, সেকেন্ড যেটা আছে 2 নাম্বার ধরেন নোড, এই নোড হচ্ছে আমাদের এখনকার জন্য ইনিশিয়াল স্টেট, কারণ আমরা এই সাব প্রবলেম সলভ করতে চাচ্ছি। ঠিক আছে, সো এইভাবে যদি এই 2 নাম্বার স্টেট থেকে যদি আবার অন্য কোনো স্টেটে পৌঁছাতে হয় এবং সেটা যদি আর একটা সাব প্রবলেম তৈরি হয়, তখন কিন্তু এই নোডটা হবে ওই স্টেটের জন্য বা ওই সাব স্টেটের জন্য ইনিশিয়াল স্টেট। তো এইভাবে আসলে ইনিশিয়াল স্টেট কিন্তু আপডেট হইতে পারে। কিন্তু প্রবলেম যেখানে প্রথম স্টার্টিং হচ্ছে সেটা হচ্ছে আহ, সবসময় যে ইনিশিয়াল স্টেট থাকবে এমনটা না। ওটা হচ্ছে আমার পুরো প্রবলেমের জন্য ইনিশিয়াল স্টেট, সেখান থেকে আমার সাব প্রবলেমের ইনিশিয়াল স্টেট আলাদা হইতে পারে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে ট্রানজিশন মডেল। ট্রানজিশন মডেল কি? নামটা শুনে আমরা চিন্তা করতে পারতেছি ট্রানজিশন ঘটবে, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ট্রানজিট করতে চাচ্ছে। ট্রানজিশন কিভাবে করবে সেটা এখানে ট্রানজিশন মডেলের মধ্যে ডিসক্রাইব করা থাকবে। সো তার মানে ট্রানজিশন মডেল হচ্ছে ডেসক্রিপশন অফ হোয়াট ইচ অ্যাকশন ডাজ।
মানে কোন কোন কাজ করতে পারবে প্রত্যেকটা অ্যাকশন নিলে, সেটা থাকবে হচ্ছে ট্রানজিশন মডেলের ভিতরে। ঠিক আছে, যে যে আম, আমি অ্যাকশন নিতে পারবো, পসিবল অ্যাকশন, সেটা নিলে কি কি ধরনের আমাদের ট্রানজিশন ঘটবে, কি কি ধরনের চেঞ্জ আসবে, সেটা বলা থাকবে হচ্ছে ট্রানজিশন মডেলের ভিতরে। তো এইখানে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সাকসেসর ফাংশন। সাকসেসর ফাংশন হচ্ছে রেফার্স টু এনি স্টেট রিচেবল ফ্রম গিভেন স্টেট বাই এ সিঙ্গেল অ্যাকশন। ঠিক আছে, মানে সাকসেসর ফাংশন হচ্ছে আমি একটা স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছি, তো আমি কিভাবে সাকসেস করতেছি বা কিভাবে মুভ করতেছি, সেটা বলা থাকবে হচ্ছে সাকসেসর ফাংশনের ভিতরে। যদি স্টেটটা রিচেবল হয়, তাহলে আমি কি অ্যাকশন নেওয়ার কারণে সেটাতে রিচেবল হয়েছে, সেটা ডিফাইন থাকবে হচ্ছে সাকসেসর ফাংশনের ভিতরে। স্যার, হুম। স্যার এখানে যে ট্রানজিশন যেটা হচ্ছে, মানে আমি একটা অ্যাকশন নেওয়ার পর কি কি চেঞ্জেস আসতেছে স্যার? যদি এরকম হয় যে আমি যে অ্যাকশনটা নিলাম সেটার জন্য হচ্ছে মানে আমি সাকসেসফুল হলাম না, তখন কি আবার শুরু থেকে শুরু করতে হবে? হইতে পারে। যেমন এটার জন্য চিন্তা করেন ডিএফএস এর কনসেপ্টটা, যেহেতু আপনার ডিএফএস আগে থেকে জানা আছে। ধরেন জি। আমি একটা নোড থেকে, একটু লিখে দেখেন, একটা নোড থেকে আমি চাইল্ড নোডে গেলাম। এখন এই চাইল্ড নোডে আর কোনো চাইল্ড দেখলাম যে সবগুলো যে চাইল্ড গুলো ছিল সেগুলো তো ভিজিটেড হয়ে গেছে, তাহলে কি আমি আর যেতে পারবো? না স্যার। ধরেন এগুলো সবই হচ্ছে ভিজিটেড হয়ে গেছে, তো এইগুলোতে তো আর আমরা যাই না তখন। তার মানে কি ট্রানজিশন মডেলে আমাদের এটা সাকসেস দেখাচ্ছে না। তাহলে এই কাজটা হবে যে সাকসেসর ফাংশন এখানে চেক করবে যে আমি আসলে যেতে পারবো কিনা, মানে আগাইতে পারবো কিনা। যদি আগাইতে না পারি তাহলে তো আমার কিছু করার নাই, তাহলে আমাকে ওই ডিএফএস যেটা করে ওই প্যারেন্টের কাছে রিটার্ন করে দেয়। মানে আমার সবগুলো চাইল্ড ভিজিটেড হয়ে গেছে বা সবগুলো চাইল্ড এর কাজ শেষ হয়ে গেছে, তো আমি তার আমার প্যারেন্ট যেটা আছে তার কাছে রিটার্ন করব। ঠিক আছে, তো ওকে এটাও স্যার। সাকসেসর ফাংশনের মডেলের মধ্যে আসবে। আচ্ছা। কিভাবে করব? জি স্যার। ওকে স্যার। আচ্ছা। সো আমরা ছিলাম হচ্ছে স্টেট স্পেস। আচ্ছা, ইনিশিয়াল স্টেট অ্যাকশনস অ্যান্ড ট্রানজিশন মডেল ডিফাইন ইন দ্য স্টেট স্পেস। আচ্ছা, স্টেট স্পেস কাকে বলবো তাহলে? এখানে বলাই হয়েছে যে ইনিশিয়াল স্টেট অ্যাকশনস এবং ট্রানজিশন মডেল ডিফাইন্ড ইন দ্য স্টেট স্পেস, ডিফাইন দ্য স্টেট স্পেস। তার মানে স্টেট স্পেসে যেগুলো থাকবে, যে সকল নোড বা যে সকল সলিউশন না, আসলে যে সকল ট্রানজিশন থাকবে একটা জায়গা থেকে আমি কোন স্টেটে পৌঁছাতে যাচ্ছি, নোড হিসেবে চিন্তা করলে জিনিসটা সুবিধা হয়। যে সকল নোড ধরেন যে আমার গ্রাফের মধ্যে থাকে, কোন কোন নোড থাকা উচিত, কোন নোড থেকে কোন নোডে যাব, সেটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, তো এই স্টেট এগুলোকে বলা হবে স্টেট স্পেস। এই প্রত্যেকটা নোডকে বলা হবে স্টেট স্পেস, একটা স্পেস থেকে আরেকটা স্পেস আমি যাচ্ছি, গিভেন দ্য ট্রানজিশন মডেল অ্যান্ড সাকসেসর ফাংশন। সো এই কারণে আমাদের ইনিশিয়াল স্টেট থাকতে হবে, অ্যাকশনস থাকতে হবে এবং ট্রানজিশন মডেল থাকতে হবে। এই জিনিসগুলো থাকলে আমরা কোন স্টেট থেকে কোন স্টেটে যেতে হবে সেটাকে আমরা এভাবে যদি নোড আকারে দেখাই, তাহলে আমরা তৈরি করতে পারবো বা যেতে পারবো। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এ পাথ ইন দ্য স্টেট স্পেস। পাথ কাকে বলবো? পাথ হচ্ছে সেগুলোকে বলবো যে এনি সিকোয়েন্স অফ স্টেটস কানেক্টেড বাই এ সিকোয়েন্স অফ অ্যাকশনস। ঠিক আছে, এনি সিকোয়েন্স অফ স্টেটস কানেক্টেড বাই এ সিকোয়েন্স অফ অ্যাকশনস। তো এখানে আমরা অনেকগুলো স্টেট দেখতে পাচ্ছি, কারণ এখানে আরো অনেকগুলো স্টেট আছে নিচের দিকে। তো পাথ আমরা তাকেই বলবো এনি সিকোয়েন্স অফ স্টেটস কানেক্টেড বাই সিকোয়েন্স অফ অ্যাকশনস। যে সকল স্টেট গুলা অ্যাকশনস এর মাধ্যমে কানেক্টেড হয়, যে সকল স্টেট গুলো অ্যাকশনস এর মাধ্যমে ধরেন কানেক্টেড হচ্ছে, আমি আমার যে সাকসেসর ফাংশন বা যে অ্যাকশনস ডিফাইন আমি করলাম, সেই অ্যাকশন বা সাকসেসর ফাংশনের কারণে যে স্টেট গুলা কানেক্টেড হবে, সোজা কথায় যদি গ্রাফের চিন্তা করি, যে নোড গুলা কানেক্টেড হবে, ঠিক আছে, সেই নোড গুলাকে একসাথে আমরা বলবো পাথ। স্টার্টিং পয়েন্ট থেকে যে নোড লাস্ট পয়েন্টে অ্যাড হয়েছে সেটাকে আমরা বলবো পাথ। গ্রাফের ক্ষেত্রে আমরা এটা সহজে বুঝে থাকি যে একটা নোড থেকে স্টার্ট হয়ে যাত্রা শুরু করি, কোন কোন নোড ভিজিট হচ্ছে, কোন কোন এজ দিয়ে ভিজিট হচ্ছে, যে যে নোড ভিজিট হচ্ছে সেই নোডগুলোকে একসাথে আমরা বলি পাথ। সো গ্রাফের ক্ষেত্রে সেটা বোঝা সহজ, কিন্তু এটা জেনেরিক টার্মসে এভাবে বলা হয়।
পাথ হচ্ছে যে ওই সকল স্টেটের কম্বিনেশন যারা কিনা কানেক্টেড হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে, কানেক্টেড হবে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এরপরে আসতেছে আমাদের গোল টেস্ট। গোল টেস্ট হচ্ছে যে আমি আমার যে গোল সেট আপ করলাম সেটাতে আমি পৌঁছাইছি কিনা, এটাই জাস্ট গোল টেস্ট। তো এখন গোল টেস্ট হচ্ছে আমার গ্রাফের ক্ষেত্রে যদি চিন্তা করি যে আমি একটা সার্টেন গোল নোডে পৌঁছাইছি কিনা, তো তাহলে সেটা হচ্ছে আমার গোল টেস্ট হবে, মানে গোলে পৌঁছেছি সেটা হচ্ছে আমার গোল হবে। এখন গোল কিন্তু সবসময় যে গ্রাফের ভাবে চিন্তা করা হবে বা প্রবলেম যে সবসময় গ্রাফের মতোই থাকবে এমনটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, যেমন এই যে চেস গেম যেটা আমরা বলি থাকি, এটাতে আমরা গোল কিভাবে ডিফাইন করি বলেন দেখি। স্যার ওই যে মানে মন্ত্রী না স্যার, কাকে স্যার কিং আটকানো লাগে স্যার, এইভাবে এরকম মানে স্যার ওইভাবে। কিং যাতে আর নড়াচড়া না করতে পারে। হ্যাঁ, তার মানে চেকমেট হয়ে গেছে আর কি, যেটাকে আমরা বলছি। জি স্যার। তো চেকমেট চেক করতে হবে, ঠিক আছে। এখন চেকমেট চেক করাটা আসলে কোনো ফিক্সড কোনো নোড না। চেকমেট তো যে কোনো ভাবে হইতে পারে, তাই না? মানে জি আমি স্যার। গ্রাফের ক্ষেত্রে যখন ধরেন আমি বললাম যে আমি 10 নম্বর নোডে পৌঁছাতে চাই, এটা তো একদম ফিক্সড যে 10 নম্বর নোডে পৌঁছালে ঠিক আছে, যদি না পৌঁছায় তাহলে ঠিক নাই, মানে গোলে পৌঁছায় নাই, এটা ফিক্সড। কিন্তু যদি আমি দাবা খেলার কথা বলি, তো দাবা খেলার অনেক অনেক হাজার হাজার স্টেট স্পেস থাকতে পারে। তো তার মানে কি দাঁড়াচ্ছে যে গোল টেস্টের জন্য একটা ফাংশন আমাকে চাইলে ডিফাইন করতে হবে, যেই ফাংশনের মধ্যে, এটা যদি আমি একটা ফাংশন বলি গোল টেস্টকে, গোল টেস্ট ধরনের একটা ফাংশন যেখানে ইনপুট থাকবে স্টেট, ঠিক আছে, ইনপুটটা থাকবে স্টেট, এখানে চেকিং হবে, চেকিং হয়ে বলবে যে ইয়েস অথবা নো, আউটপুট হবে ইয়েস অথবা নো। যদি আউটপুট ইয়েস হয় তার মানে কি গোল আমরা পৌঁছেছি, যদি নো হয় তাহলে গোল পৌঁছায় নাই, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ডিফাইন থাকতে হবে গোল টেস্টের ভিতরে। এটা এক ধরনের ফাংশন, জাস্ট চেকিং করা হবে। এখন চেকটা কমপ্লেক্সও হইতে পারে, আবার খুবই এক্সপ্লিসিটলি আমরা বলে দিতে পারি যে গোলটা কোনটা হবে। এক্সপ্লিসিট যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা সরাসরি বলে দিতে পারতেছি ওই নোডে পৌঁছেছি কিনা। কিন্তু যেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট বা যেটাতে আমরা বলতে পারবো না, সেটা হচ্ছে এই দাবা খেলার ক্ষেত্রে যে একটা স্টেট ইনপুট হিসেবে নিয়ে সেটাকে আমাদের পর্যালোচনা করতে হবে, সবকিছু চেক করে দেখতে হবে যে আসলেই আমরা পৌঁছেছি নাকি পৌঁছাই নাই। এটা গেল হচ্ছে গোল টেস্ট। নেক্সট আসবে হচ্ছে পাথ কস্ট। স্যার স্যার একটু প্লিজ ওই যে আরেকবার ওই স্লাইডটা। হুম। স্যার এই যে স্লাইডের চেজের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিছে যে the agent wins if it can capture the king of the opponent on next move, মানে আই মিন চেকমেট, তাই না? সো ইটস হুম। মিন্স যে আমি যে গোলটায় যাব, মানে সেই গোলটার জন্য আমি মানে যে কোনো ধরনের মানে হচ্ছে যে পাত, মানে হচ্ছে যে ক্যারি করতে পারবো এরকম কিছু। হ্যাঁ, আপনার চেকমেট তো যে কোনো ভাবে হইতে পারে, আমি সেটা তো বললাম যে চেকমেটের স্টেট আসলে যে কোনো ভাবে হইতে পারে। এটা কোনো ফিক্সড বাধা ধরার কোনো নিয়ম নাই যে এই নিয়ম হলেই চেকমেট হবে, তাই না? মানে বিভিন্ন দাবা খেলা যদি আপনি খেলে থাকেন, ডেফিনেটলি আপনি জানেন যে বিভিন্ন গুটি কিভাবে আটকায়, সেটার অনেক কম্বিনেশন পারমুটেশন থাকতে পারে, ঠিক আছে। তো ওগুলাকে আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে চেকমেট হয়েছে কিনা। আমি যদি এভাবে দেখাই, ধরেন আমি একটা স্যার মন্ত্রী মানে আছে এখানে, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে কোনো ওয়ে ইউজ করতে পারি, লাইক দ্যাট। ডেফিনেটলি সেটাই, মানে নিয়মের মধ্যে থেকে আপনি যে কোনো মানে পথ ধরতে পারেন বা যে কোনো অ্যাকশন নিতে পারেন। কারণ এটা যদি ওকে আমাদের কিং হয় বা যে কুইন হয়, তো এখন কতগুলো আছে শূন্য আছে, তারপর হচ্ছে কতগুলো হাতি আছে, ঘোড়া আছে, যাই হোক অনেক কিছু আছে। তো এদের, আমি যেটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে যে এরা এমন পজিশনে যে আছে যাতে করে এই যে ঘরগুলা থাকে,
এই ঘরগুলা হচ্ছে আপনার আটকায় দেওয়া যায় বা ওইখানে যেতে পারবে না, সেটা মুভমেন্ট করতে পারবে না, এরকম ডিফাইন করা করা যায়। যেমন এখানে যদি শূন্য থাকে, তো রাজা যদি এখানে আসতে চায় এখানে আসতে পারবে না, কারণ এখানে শূন্য এই বরাবর কাটাকাটি করতে পারে বা এটা এরিয়া ডোমেইন আছে এখানে। ঠিক আছে, তো তার মানে আমি আসলে যেটা বোঝাতে চাইছি যে আমি এই স্টেটটা আমাদের চেকমেট হবে কি না, চেকমেট হওয়ার জন্য একটা গোল টেস্ট নামে একটা ফাংশন ডিফাইন করতে হবে, যেখানে এইখানে আমি বলতে চাচ্ছি চেকমেট হয়েছে। তো কি কারণে চেকমেট হবে সেটা লজিক্যালি ঠিক হয়েছে কিনা সেটা জাস্ট চেক করে দেখতে হবে। বুঝতে পারছি? মানে আমি যদি এই কুইনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, কুইন এই জায়গা মুভ করতে পারবে কিনা, মুভ করলে চেকমেটের চেক থাকে কিনা, যদি এই জায়গা মুভ করে তাহলে চেক থাকে কিনা, বা এইখানে এখানে তো মুভ করার অপশন নাই, কারণ কুইন হচ্ছে 8 ঘর হচ্ছে ডানে বামে সামনে উপরে নিচে কোণাকুণি যেতে পারবে। ও লাইক দিস স্যার, যে আমার যে অপোজিট অপোনেন্ট আছে যে সে কোন জায়গায় আসে সেই গোলটা আমাকে নিজে থেকে সেট করে আগে মানে ভেবে নিতে হবে যে কোথায় তার মানে চেকমেটটা পড়ে, রাইট? যে কোন সিচুয়েশনে বা কোন জায়গায় মুভ করলে এই গোলটা সেট করে নিতে হবে। হ্যাঁ, সেটাই হইতে পারে, সেটাই হইতে পারে। যদি আমি যদি চেকের মধ্যে পড়ি, তাহলে আমাকে ডিসাইড করতে হবে না আমি কোন মুভে যেতে হবে আমাকে, আমি কি ডানে যাব নাকি নিচের দিকে যাব না বামে যাব, কোন দিকে যাব সেটা ডিসাইড করতে হবে। এটা হচ্ছে একটা অপশন। আর যে অপোনেন্ট যে বলতেছে তোমাকে চেকমেট দিছি, তো অপোনেন্ট চেক করবে যে আসলে আমি যে আমার গুটিগুলো আছে সেই গুটিগুলোর মাধ্যমে এই মন্ত্রীকে আসলে আটকাইতে পারছি কিনা, বা সরি কুইনকে আসলে আটকাইতে পারছি কিনা, সে আর কোনো দিকে মুভ করতে পারবে কিনা, এটা তার গোল টেস্ট। আর স্যার আমার গোল বেসড থাকবে হচ্ছে আমি যেদিকে মুভ করি না কেন বাট আমাকে চেকমেট মানে যেটা আমার না পড়ে, রাইট? এই গোলটা আমাকে সেট করতে হবে যে কোথায় আমি সেফ থাকি। হ্যাঁ হ্যাঁ, এখানে প্লেয়ার কিন্তু দুইজন। এখন আমি বলতে কিন্তু এক্স্যাক্টলি। আপনি যদি বলেন যে আমি কুইন হিসেবে আছি, তাহলে আপনি তাহলে হ্যাঁ আপনাকে হ্যাঁ, আমি ফোকাস যদি করতে হবে। কুইনের জায়গায় থাকি দ্যাট মিন্স স্যার আমি হচ্ছে আগে নিজেকে দেখবো যে কোথায় আমার সেফ জোন, রাইট? এই হ্যাঁ গোলটা সেট হ্যাঁ করব। হ্যাঁ আর আমি যদি অপোনেন্ট হয় তো আমি এটা থিঙ্কিং করব যে মানে কুইন অথবা কিং কে কিভাবে চেকমেট দেওয়া যায় ওই গোলটা আমি ডিসাইড করব, রাইট? হ্যাঁ, এটাই ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো ওইটা হচ্ছে আপনার গোল টেস্ট, এবং প্রত্যেকটা প্লেয়ার ডিফেন্ড নিজে নিজে চিন্তা করবে। এরপরে আসবে যেটা, সেটা হচ্ছে পাথ কস্ট। আমাকে পাথ কস্ট কিভাবে ডিফাইন করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমত পাথ কস্ট অনেকভাবে হইতে পারে। ঠিক আছে, যেমন পাথ কস্ট হচ্ছে একটা নিউমেরিক কস্ট হইতে পারে, যে আমি কি করতেছি, পাথ কস্ট ফাংশন অ্যাসাইন এ নিউমেরিক কস্ট টু ইচ পাথ, মানে আমি প্রত্যেকটা মুভে একটা করে কস্ট দিলাম। কারণ আমি একটা নোড থেকে আরেকটা নোডে গেলাম, এখানে কস্ট বললাম 1, আবার ওই নোড থেকে আরেকটা নোডে গেলাম, এখানেও কস্ট বললাম 1। সো আমি নিউমেরিক কস্ট ডিফাইন করতে পারি, না মানে নাম্বার কস্ট ডিফাইন করতে পারি। আবার সবসময় যে এক কস্ট হবে এমনটা নাও হতে পারে ডেফিনেটলি, কারণ আমরা ওয়েটেড গ্রাফ দেখছি যে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য অনেক ধরনের কস্ট থাকতে পারে। যেমন ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে সব কস্ট 1 হবে এমনটা না, এটা 5ও হইতে পারে। এই নোড থেকে ওই নোডে যাওয়ার জন্য 10 কষ্ট হইতে পারে। সো টোটাল আমি আমার গোল নোড যদি সোর্স নোড যদি এটা হয়, ইনিশিয়াল স্টেট যদি এটা হয় এবং গোল নোড যদি এটা হয়, তাহলে এই ইনিশিয়াল থেকে গোলে পৌঁছানোর জন্য যে কস্ট আমি মেজার করতেছি সবগুলোকে সাম আপ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেটের যে কস্ট, এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার কস্ট, এইখান থেকে এখানে যাওয়ার কস্ট, এই প্রত্যেকটা স্টেটের কস্টকে যোগ করলে আমি টোটাল পাথ কস্ট পাবো। এবং পাথ কস্ট ডেফিনেটলি নিউমারিক হতে পারে, এবং আরো অনেকভাবে হইতে পারে। এজের ডিফারেন্স হইতে পারে। যদি প্রত্যেকটা নোড এজের মধ্যে ওয়েট দেওয়া থাকে, তাহলে তো বুঝতেই পারতেছি এটা সরাসরি ওয়েট গুলো সামেশন করলে হয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনো ওয়েট না থাকে, তাহলে পাথ কস্ট কিভাবে হবে? যেমন এখানে তো মনে করেন কোনো ওয়েট নাই, তাহলে কস্ট কিভাবে ডিফাইন করবো? স্যার ওই যে এক করে যে কয়টা পাত ইনিশিয়ালি স্যার ওটা ওয়ান হিসেবে ধরা হবে। হ্যাঁ, এখানে আসলে যোগ করা লাগবে না, এখানে আসলে যেটা হবে পাথ কস্ট বলতে কয়টা এজ কে আমরা ক্রস করছি এটাই কস্ট হিসেবে কাউন্ট হবে। জি স্যার।
যেমন এখানে এজ হচ্ছে কয়টা, এখানে একটা দুইটা তিনটা এজকে ক্রস করছি আমরা। তো তাহলে এই পাথ কস্ট হবে 3। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই নোড ইনিশিয়াল স্টেট থেকে গোল নোডে এটা একটা পাথ হতে পারে, আরো অনেকগুলো কিন্তু পাথ থাকতে পারে। তাহলে কোনটাকে আমি পাথ কস্ট বলবো? স্যার সবচেয়ে কম যেটাতে লাগছে। রাইট, সবচেয়ে কম যে কস্ট হবে কাউন্ট করে সেটা হচ্ছে আমাদের পাথ, বেস্ট পাথ কস্ট। ঠিক আছে, তো আমাদের বেস্ট পাথ খুঁজে বের করতে হবে। সো এটাই আমরা বলতেছিলাম যে পাথ কস্ট হচ্ছে সামেশন অফ দ্য ইচ স্টেপ কস্ট। সো আমরা মোটামুটি সবগুলো ডিফাইন করলাম, ইনিশিয়াল স্টেট, অ্যাকশনস, সাকসেসর ফাংশন, গোল টেস্ট, পাথ কস্ট। সো এই জিনিসগুলো আমরা যদি আমাদের প্রবলেমের মধ্যে ডিফাইন করতে পারি, তাহলে আমরা কি বলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে প্রবলেমটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর একটা যেটা আছে ওই যে অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন কেন করা হয়? অলরেডি আমরা দেখছি যে অ্যাকশনস এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যাকশন থাকতে পারে, আবার এক্সপ্লিসিট অ্যাকশন থাকতে পারে। তো অ্যাবস্ট্রাকশনও আমাদের দরকার হতে পারে যদি রিডান্ডেন্ট কোনো ইনফরমেশন আমাদের প্রবলেমে যাতে না দেখা যায় বা না চলে আসে। তো তার কারণে আমরা চাইলে অ্যাবস্ট্রাকশনটাকে ইউজ করতে পারি। তো অ্যাবস্ট্রাকশন মানে হাইড করা বা কিছু জিনিসকে অমিট করা, যেটা আমাদের নেসেসারি না। অনেক ডিটেলস দরকার, আমার তো প্রবলেমের দরকার নাও হতে পারে। সো অ্যাবস্ট্রাকশনটাও অনেক সময় ইম্পর্টেন্ট, যে রিমুভ দ্য ডিটেল ফ্রম দ্য রিপ্রেজেন্টেশন, এটা আমাদের দরকার হতে পারে। আর কনক্লুশন, অনেক সময় লাস্টে আমরা বিভিন্ন অ্যালগরিদম বা বিভিন্ন প্রবলেমের একটা কনক্লুশন থাকে, যে কনক্লুশনটা কোন জিনিসটা হবে। যেমন কোনো ডিসিশন প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে কনক্লুশনে বলতে হবে যে এটার ডিসিশনটা কি, মানে প্রবলেমটা সলভ করলে কি ডিসিশনে আমরা উপনীত হইলাম সেটা আমাদের বলতে হবে। এটা কি সলভ হয়েছে নাকি হয় নাই, এটা কি ঠিকভাবে সলভ হয়েছে নাকি হয় নাই, এটা কি কম কস্টে সলভ হয়েছে নাকি হয় নাই। এগুলো হচ্ছে ডিসিশনের বিষয় আছে। বা এটার লাস্ট যে কনক্লুডিং রিমার্ক, এই সার্চিংটা কি কাজ করলো, সেটা থাকবে এই কনক্লুশনের ভিতরে। এটাও থাকতে পারে। আচ্ছা, আমরা বাকি জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখবো। আজকে এটুকুই থাক। সো ওভারঅল আমরা আমরা যদি রিক্যাপ করি আজকে আমরা আসলে কি কি করলাম। বেসিক্যালি আমরা বিভিন্ন প্রবলেম এজেন্ট কিভাবে কাজ করে, কিভাবে প্রবলেমের ডিফাইন করতে হয়, প্রবলেমের ভিতরে কোন কোন প্যারামিটার থাকতে হবে একটা অ্যালগরিদমের ভিতরে, যদি প্রবলেমটা সরি এজেন্ট যদি সার্চিং আর এজেন্ট হয় তার কি কি প্যারামিটার থাকে এবং কি কি ধরনের স্ট্রাকচার ফলো করতে হয় সেটা দেখছি। আর কোন কোন কম্পোনেন্টস লাগে একটা প্রবলেমকে কারেক্টলি বা ওয়েল ডিফাইন করার জন্য, সেই 5টা প্যারামিটার আমরা দেখার চেষ্টা করছি। তো বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করবো।